আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের পেজ নম্বর হচ্ছে দেখো 13। পেজ নাম্বার 13 থেকে শুরু করে 14 পাতা, 15 পাতা, 16 এবং 17 পাতা পর্যন্ত, অর্থাৎ তোমাদের যে জীবজগৎ যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেটা তোমাদের এই 17 পাতাতেই শেষ হচ্ছে। তো এই 17 পাতা পর্যন্ত তোমাদেরকে আমি পড়াবো। প্রত্যেকটা চ্যাপ্টারের লাইন অনুযায়ী একদম প্রত্যেকটা লাইনকে তোমাদেরকে পরিষ্কার করে রিডিং পড়ে বুঝিয়ে বলবো, এবং যে ছকগুলো রয়েছে সেই ছকগুলোও তোমাদেরকে আমি করিয়ে দেবো। অর্থাৎ যে অ্যাক্টিভিটিগুলো যেগুলো তোমাদেরকে নিজেদেরকে করতে হয় সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে করিয়ে দেব। তাই তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। দেখো প্রথমেই কি রয়েছে 13 পাতায়, দেখো পাখির মতো উড়ব। পাখির মতো উড়ব কি আছে বলছে, রন্তু রোজ সন্ধ্যাবেলা পাখিদের বাসায় ফেরা দেখে। রন্তু মানে একজন রোজ সন্ধ্যাবেলা পাখিদের বাসায় ফেরা দেখে, মানে সারাদিন পাখিরা ঘোরে, এখানে ওখানে ঘুরে তারপরে ঠিক সন্ধে হব সেই সময় বাসায় ফেরে, আর সেই ফেরাটা কি রন্তু দেখে। ভীষণ ইচ্ছে ওর পাখির মতো ওড়ার, তাহলে যখন খুশি যেখানে খুশি যাওয়া যায়। ও হাত দুটোকে দুপাশে বাড়ায়, পাখির মতো নাড়তে থাকে, কিন্তু উড়তেই পারে না। ওর তো আর পালক নেই, ডানাও নেই, আর শরীর বেশ ভারী, উড়বে কি করে? ডালে বসে থাকার জন্য পাখিদের আঙুলের নখগুলো বেশ সোঁচালো। কিন্তু তাহলে ডালে বসে থাকার জন্য পাখিদের আঙুলের নখগুলো কেমন হয়? বেশ সোঁচালো হয়। কিন্তু রন্তুর আঙুলের নখগুলো সোঁচালো নয়। রন্তু বেশি ছুটলে হাঁপিয়ে যায়, অথচ পাখির তো অতক্ষণ আকাশে ওড়ে তাও ক্লান্ত হয় না। পাখিদের শরীরের ভিতরে বাতাস ভরা থলি আছে, তারা সেই থলিতে অনেকটা বাতাস একেবারে ভরে নেয় আর আকাশে ডানা মেলে উড়ে বেড়ায়। সেই জন্যই ওরা ক্লান্ত অনুভব করে না। দেখবে পাখিরা আকাশে অনেকক্ষণ ঘোরে, অনেকক্ষণ উড়েও কিন্তু তাদেরকে ক্লান্ত মনে হয় না। তার কারণ হচ্ছে, ক্লান্তটা কখন মনে হবে? যখন তাদের শরীরে অক্সিজেনের অভাব ঘটবে। কিন্তু যেহেতু তাদের শরীরের ভিতরে বাতাস ভরা থলি থাকে, সেই বাতাস ভরা থলির মধ্যে তারা বাতাস ভরে নেয়, তো সেই জন্য তাদের ক্লান্ত বোধ হয় না। ঠিক আছে, এবার দেখো এখানে কতগুলো পাখির ছবি দিয়েছে। তো পাখিগুলো দেখে নাও। এটা হচ্ছে চড়াই পাখি, চড়াই। এটা হচ্ছে ধনেশ পাখি। টুনটুনি পাখি, এটা টুনটুনি পাখি। এটা হলো পেঁচা, রাত্রিবেলা বেরোয়। আর এটা হচ্ছে শালিক পাখি। আর এটা হচ্ছে কাঠঠোকরা, অর্থাৎ কাঠ থেকে গাছের, দেখবে গাছকে ঠোকর মেরে মেরে এরা কিন্তু পোকামাকড় বার করে এরা খায়। এবার দেখো তোমরা ছবির পাখিগুলোকে দেখে নিচের কাজটি করে ফেলো। পাখির নাম কি কি আছে? চড়াই, ধনেশ, টুনটুনি, পেঁচা, শালিক, কাঠঠোকরা। প্রথমে আমাকে ডানার রঙগুলো করতে হবে, অর্থাৎ কোনটার কি ডানার রং, তারপরে ঠোঁট লম্বা না ছোট, সরু না মোটা, আর কি খায়। তাহলে একটা একটা করে করি। দেখো চড়াই পাখি, চড়াই পাখির গায়ের রং দেখো। এখানে ছবিতে, বইতে যে ছবিতে যে কালারগুলো আছে না, কালারগুলো কিন্তু স্পষ্ট নয়, কারণ এটা তো প্রিন্ট আউট। দেখবে প্রিন্ট আউট করলে কোনো পেজে দেখবে ভালো পরিষ্কার সুন্দর আসছে, আবার কোনো পেজে দেখবে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই এটা দেখে বোঝার উপায় নেই। তাই যেটা লিখছে দেখো, যে চড়াই পাখির ডানার রং হচ্ছে বাদামি ধূসর রঙের, বাদামি বাদামি আবার ধূসর, বাদামি ধূসর রঙের। ঠিক আছে, চড়াই পাখির ঠোঁটটা কি লম্বা না ছোট? দেখো চড়াই পাখির ঠোঁটটা হচ্ছে ছোট, চড়াই পাখির ঠোঁটটা হচ্ছে ছোট, এবং সরু না মোটা? সরু। তাহলে ছোট, আর কি বলে লিখবো? সরু। কি খায় চড়াই পাখি? কি খায়? পোকামাকড় খায়, পোকামাকড় খায়। আর কি খায়? দানা শস্য বা শস্য দানা। ঠিক আছে, এবার দেখো ধনেশ পাখি। এই ধনেশ পাখির হচ্ছে কালো এবং সাদা, কালো ও সাদা ডানার রং। এর ঠোঁট হচ্ছে দেখো লম্বা, ঠোঁট হচ্ছে লম্বা আর মোটা। ঠিক আছে, ঠোঁট হচ্ছে লম্বা আর মোটা। এরা কি খায়? এরা পোকামাকড় খায়, এরা ফল খায়।
বিভিন্ন ধরনের ফল খায় আর দানা শস্য খায়। ঠিক আছে। টুনটুনি পাখি, টুনটুনি পাখির হচ্ছে কী বলবো, লালচে কালার, জলপাই লালচে বলে, জলপাই মানে জলপাই, দেখবে জলপাইয়ের যেমন কালার থাকে, জলপাই লালচে। ঠিক আছে। এদের টুনটুনির ঠোঁটটা দেখো ছোট এবং সরু, ছোট এবং সরু। ঠিক আছে। আর এরা টুনটুনি পাখি পোকামাকড় খায়। ঠিক আছে, টুনটুনি পাখি পোকামাকড় খায়, দানা শস্য খায়। এরপরে পেঁচা, পেঁচা তো রাত্রিবেলা বেরোয়। পেঁচা দেখো কেমন হয়, সাদাও হতে পারে, কালো হতে পারে, ধূসর হতে পারে। সাদা, কালো, বিভিন্ন রঙের হয়, কালো, ধূসর, এরকম হয়। তো এদেরও ঠোঁট হচ্ছে ছোট এবং সরু। আর এরা কি খায়, এরা দেখবে ইঁদুর ধরতে পেলে ইঁদুর খায়, ইঁদুর ধরে ইঁদুর খায়, তারপরে পোকামাকড় খায়, রাত্রিবেলা যেসব পোকামাকড়গুলো বেরোয় সেগুলো খায়। ঠিক আছে। শালিক পাখি, শালিক পাখির হচ্ছে খয়েরি কালো, খয়েরি হয় আর কালো। শালিক পাখি ঠোঁটটা হচ্ছে ছোট আর হচ্ছে সরু। এ কি খায়, এ দানা শস্য খায়। তারপরে তোমার ভাত মুড়ি, দেখবে এমনি ভাত মুড়ি দিলে এরা খায়, রুটি খায়। ঠিক আছে। আর পোকামাকড় তো খায়, সবাই পোকামাকড় খায়, পাখিরা বেশিরভাগই পোকামাকড় খায়। আর কাঠঠোকরা, এরা তো অবশ্যই পোকামাকড় খায়। কাঠঠোকরার কালারটা হচ্ছে হলুদ, হলুদ ধূসর, হলুদ ধূসর। আর এদের ঠোঁট হচ্ছে লম্বা, এদের কাঠঠোকরার ঠোঁটটা হচ্ছে লম্বা কিন্তু সরু, লম্বা কিন্তু সরু। আর এরা কি খায়, এরা পোকামাকড় খায়। ঠিক আছে। তাহলে 13 পাতার এই ছকটা আমি করিয়ে দিলাম। এরপর আমরা 14 দাগের পড়াটা পড়বো। দেখো 14 দাগের কি বলছে, হারিয়ে যাচ্ছে বাঘ, হারিয়ে যাচ্ছে বাঘ। সেদিন সকালে রেডিওতে খবর শুনেছে টুকুন, বাঘকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে আরও অনেক ব্যবস্থা নেওয়া হবে। বিলুপ্তি মানে কি, আস্তে আস্তে লুপ্ত হয়ে যাওয়া, মানে আস্তে আস্তে বাঘ শেষ হয়ে যাওয়া। মানে আগে, অর্থাৎ অনেক বছর আগে অনেক বাঘ ছিল, কিন্তু পরিবেশের পরিবর্তনের জন্য বাঘের উপযুক্ত পরিবেশ পাচ্ছে না, তার জন্য বাঘ মারা যাচ্ছে। তারপরে চোরা শিকারীরা বাঘের ছালের জন্য বাঘকে মারছে। ঠিক আছে। সেই জন্য কি হচ্ছে, বাঘ আস্তে আস্তে কমে যাচ্ছে। এই জন্যই বলছে বাঘ বিলুপ্তির পথে। সেই জন্য এই বিলুপ্তির হাত থেকে বাঁচাতে আরও অনেক ব্যবস্থা নেওয়া হবে। স্কুলে এসে স্যারকে জিজ্ঞেস করলো বাঘ কেন বিলুপ্ত হবে। স্যার বললেন মানুষ জঙ্গল সব কেটে ফেলছে, জঙ্গল কেটে ফেলছে, বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে, জঙ্গলে হরিণ শুয়োর এসব কমে যাচ্ছে, কারণ বাঘের খাদ্য, বাঘ খাবে কি। আবার চোরা শিকারীরা বাঘের চামড়া, নখ, হাড় এসবের লোভে বাঘ মেরে ফেলছে। তাহলে বাঘ কী কী কারণে কমে যাচ্ছে, মানুষ জঙ্গল সব কেটে ফেলছে, যে কারণে হরিণ শুয়োর এগুলো কমে যাচ্ছে, এবং বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে, বাঘের খাদ্য কমে যাচ্ছে। আর কি, চোরা শিকারীরা বাঘের চামড়া এবং নখ, হাড় এসবের লোভে বাঘকে মেরে ফেলছে। ফলে বাঘের সংখ্যা এত কমে যাচ্ছে যে সবাই মনে করছে একটা বাঘও আর পৃথিবীতে থাকবে না। তখন বলা হবে যে বাঘ বিলুপ্ত হয়ে গেছে। সেটা যাতে না হয় তার জন্য সরকারের বন বিভাগ এবং আরও অনেককে খুব চেষ্টা করছে যাতে বাঘকে না মারা হয়, যাতে বাঘকে সুরক্ষিত রাখা হয়। পৃথিবীতে টিকিয়ে রাখতে গেলে তো আমাদেরকেই সেই ব্যবস্থা নিতে হবে। সমীরা জিজ্ঞাসা করলো বাঘ ছাড়া আর কোনো প্রাণী কি বিলুপ্ত হতে পারে। নিশ্চয় গন্ডার, বুনো মোষ, নানা ধরনের বাঁদর, পাখি, সাপ বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। তাই ওইসব প্রাণীদের সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, যাতে কৃত্রিম উপায়ে তাদেরকে সংরক্ষণ করা হয়। টুকুন বলে সংরক্ষণ কি। স্যার বলেন যে যে কারণে জীবটার সংখ্যা কমে যাচ্ছে সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করা, তাকে বলে সংরক্ষণ। ঠিক আছে। যে যে কারণে, যে এই যে
বন যে কেটে ফেলছে, জঙ্গল যে কেটে ফেলছে, এটা যাতে না কাটা হয় তার জন্য ব্যবস্থা করা। বন জঙ্গল না কাটা, সেখানে প্রাণীদের খাবার ও তেষ্টার জল যাতে যথেষ্ট পরিমাণে থাকে তার ব্যবস্থা করা, চোরা শিকারীরা যেন তাদের মারতে না পারে সেদিকে লক্ষ্য রাখা। রতন বলল, আমার দাদু যে বলেন সোনা ব্যাঙ এত কমে গেছে এখন বিলুপ্তই হয়ে যাবে হয়তো। সোনা ব্যাঙেরও কি সংরক্ষণ দরকার? স্যার বলেন, অবশ্যই। যে কোনো প্রাণী এমনকি উদ্ভিদ যদি বিলুপ্ত হয়ে যেতে পারে বলে মনে হয়, তবে তাদের টিকিয়ে রাখার জন্য সংরক্ষণের ব্যবস্থা করা অবশ্যই দরকার। আনন্দ বলল, মশা, ইঁদুর এদেরও কি সংরক্ষণ করা দরকার? স্যার মুচকি হেসে বলেন, কেন, তোমাদের এলাকায় কি ওরা কমে গেছে? ওদের জন্য তোমার এত চিন্তা? সবাই হেসে বলল। এবার পরের পাতায় দেখো, বলছে বন্যেরা বনেই সুন্দর তাই না, জঙ্গলে নানা গাছপালার সমাহার, তারই মধ্যে কত রকম জন্তু, সবাই মহানন্দে থাকে কি, কেউ গাছের ওপরে থাকে, কেউ বা নিচে বড় বড় গাছের আড়ালে লুকিয়ে থেকে শিকার করে, কেউ গাছের ফলমূল খায়। এইভাবেই চলে জঙ্গল জীবন। ঠিক আছে, এমন সময় যদি আমরা জঙ্গলের গাছপালা কাটি, নিজেদের বাড়ি বানাই, জঙ্গল সাফ করি, তাহলে ওরা থাকবে কোথায়? আমরা মাংসের জন্য যদি হরিণ, বুনো শুয়োর শিকার করি, তাহলে ওদের খেয়ে যারা বেঁচে থাকবে তারা যাবে কোথায়? আজকাল প্রায় শুনি সুন্দরবনে বাঘ লোকালয়ে ঢুকে পড়েছে, তাই মাঝে মাঝে বন দপ্তরে ডাক পড়ে, তারা এসে বাঘকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। কারণ বাঘ যদি লোকালয়ে ঢুকে পড়ে, সেই বাঘের কিন্তু জীবনহানি ঘটতে পারে, কারণ মানুষ তাদেরকে কিন্তু মারতে পারে। যেহেতু বাঘ মানুষকে মেরে ফেলতে পারে, সেই ভয়েতেই বা সেই আক্রমণের হাত থেকে বাঁচার জন্য মানুষও কিন্তু বাঘকে মারতে পারে। তাই বন দপ্তরে সঙ্গে সঙ্গে খবর দিতে হবে, বন দপ্তর থেকে তারা এসে বাঘকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে। এবার বলছে মরিশাসের ডোডো আজ আর নেই। মরিশাস একটা জায়গার নাম, ডোডো হচ্ছে পাখি। বলছে মরিশাস হচ্ছে ভারত মহাসাগরের বুকে একটা ছোট্ট দ্বীপ। মরিশাস হচ্ছে ভারত মহাসাগরের বুকে একটা ছোট্ট দ্বীপ। প্রায় 500 বছর আগেকার কথা। তখন মানুষের এত বসবাস গড়ে ওঠেনি। সেখানে নানা পশু পাখি মহানন্দে ছিল। তার মধ্যে হাঁ মতো দেখতে এক রকমের পাখি ছিল, নাম ছিল ডোডো। হাঁসের মতো দেখতে, এখানটা লেখাটা ওঠেনি, হাঁসের মতো দেখতে এক ধরনের পাখি ছিল, তার নাম হচ্ছে ডোডো পাখি। হঠাৎ বিদেশি জাহাজে সে ভিড় করলো প্রচুর মানুষ, তার সঙ্গে এলো প্রচুর বিড়াল, ইঁদুর, কুকুর, বানরের দল। শুরু হলো ডোডো মারা, আস্তে আস্তে হারিয়ে গেল তারা। মানে ওই বিদেশ থেকে ইঁদুর, কুকুর, বানরের দল এলো, তখন তারা কি শুরু করলো, কি ডোডো পাখিকে মারতে হবে, এবং সেগুলো আস্তে আস্তে তারা হারিয়ে গেল। নিচের পশু পাখিগুলো হারিয়ে যাওয়ার পথে, তাদের বাঁচানো খুবই দরকার। তোমরা দলে মিলে আলোচনা করে তাদের হারিয়ে যাওয়ার কারণগুলি লেখো। তাদের বাঁচাবি বা কী করে? এই যে চড়ুই, শকুন, গোসাপ, ব্যাঙ, বাঘ, এগুলোর প্রত্যেকেরই 1 নম্বর কারণ হচ্ছে এদের যে বাসস্থান, সেই বাসস্থানের ঘাটতি ঘটছে। তারপরে পরিবেশের একটা সুটেবল যে পরিবেশ, অর্থাৎ তারা এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছে না। ঠিক আছে, যে কারণে এদের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এবার দেখো, যারা একদম হারিয়ে গেছে, বলছে বালিদ্বীপের বাঘকে আর দেখা যায় না। হিমালয়ের বামন তিতির, তারপর হচ্ছে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কচ্ছপ, ভারতের গোলাপি মাথা হাঁস, আর নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ, এইগুলো বলছে একেবারে হারিয়ে গেছে। আর যারা হারিয়ে যেতে চলেছে, রয়্যাল বেঙ্গল টাইগারের কথা তো আমরা শুনেছি, তারপরে অলিভ রিডলে কচ্ছপ, একশৃঙ্গ গন্ডার, তারপরে হচ্ছে কৃষ্ণসার হরিণ। তোমরা যদি এতে যাও, চিড়িয়াখানায় যাও, দেখবে চিড়িয়াখানায় এরকম গন্ডার দেখতে পাবে, ঠিক এরকমই দেখতে গন্ডার। দেখো এখানে এবার কি লেখা রয়েছে, আমাদের চোখের সামনে কত রকম প্রাণী, এর বাইরেও রয়েছে আরও অনেক প্রাণী আবার হারিয়েও গেছে, তাদের হারিয়ে যাওয়ার কারণও রয়েছে। যেসব প্রাণী হারিয়ে গেছে তাদের বলা হচ্ছে বিলুপ্ত প্রাণী। মানে যেসব প্রাণী একেবারে হারিয়ে গেছে, তাদেরকে আর পৃথিবীতে পাওয়া যায় না, এগুলোকে বলা হচ্ছে বিলুপ্ত প্রাণী, তাদের আর ফিরে পাওয়া যাবে না, সেসব আজ ইতিহাস হয়ে গেছে।
আমাদের চারপাশের এমন বেশ কিছু প্রাণী রয়েছে যাদের সংখ্যা কমে যাচ্ছে। আমরা যদি সচেতন না হই তারাও হারিয়ে যাবে একদিন। তারা এখন ভীষণ বিপন্ন প্রাণী মানে হচ্ছে তারা হারিয়ে যেতে চলেছে, মানে এদিকেরগুলো, ডান দিকেরগুলো। আর বিলুপ্ত প্রাণী মানে বাঁ দিকেরগুলো, যেটা হারিয়ে গেছে, তাদেরকে আর কোনোভাবে পাওয়া যাবে না। এবার 17 পাতা বলছে আমাদের চোখের সামনে কত গাছপালা, কত প্রাণী এক সময় আরও ছিল, হারিয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। আবার কতই না নতুন নতুন প্রাণ জন্ম নিয়েছে। আমাদের চারপাশে তারা রয়েছে, তাদেরকে চেনা দরকার। না চিনলে আমরা তাদের বাঁচাবো কী করে? আর তারা না বাঁচলে আমরাও থাকবো না। তোমরা তো তোমাদের অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীদের চিনেছো, এবার চলো আরও কিছু বিশেষ উদ্ভিদ ও প্রাণীদেরকে চিনি জানি, তবেই না আমরা আমাদের পশ্চিমবঙ্গের গাছপালার প্রাণীদের সম্বন্ধে জানবো। তবে এই ব্যাপারে বাড়ির বড়দের সাহায্য নিতে ভুলো না। এবার তোমরা তোমাদের এলাকায় যে যে উদ্ভিদ ও প্রাণীর প্রচুর পরিমাণে আছে, নিচের তালিকায় তাদের নামের পাশে টিক দাও। আর তাছাড়া আর কিছু বিশেষ প্রাণী ও উদ্ভিদ তোমাদের এলাকায় থাকতে পারে, তাদের নামও লিখে ফেলো। দেখো এইখানে প্রচুর পরিমাণে রয়েছে। দেখো বট গাছ আমাদের এখানে রয়েছে। পাইন গাছ হচ্ছে পাহাড়ি এলাকার, তো আমাদের এখানে নেই। গড়ানো ও সুন্দরবন এলাকার সুন্দরী, গড়ান, গেওয়া এগুলো এখানে নেই আমাদের এখানে। এবার কেউ যদি সুন্দরবন এলাকার হয় তাহলে গড়ান গাছ লিখবে। বন তুলসী পাওয়া যায়, লিচু গাছ পাওয়া যায়, বাবলা পাওয়া যায়, নয়নতারা পাওয়া যায়, জিওলটা সেইভাবে পাওয়া যায় না। বাঁশ গাছ প্রচুর পাওয়া যায়, ফণিমনসা গাছ পাওয়া যায়, অর্জুন গাছও অল্প আধটু দেখা যায়। আচ্ছা, আকন্দ দেখা যায়, খেজুর গাছ দেখা যায়, বাবুই ঘাস কিন্তু সব জায়গায় দেখা যায় না। আম গাছ দেখা যায়, বেত গাছও সব জায়গায় পাওয়া যায় না, আমাদের এখানে পাওয়া যায় না। পিয়াল গাছও না, কাঁকড়া গাছও না, কেন গাছও না, অনন্তমূলও না, এগুলো আমরা দেখতে পাই না। এবার প্রাণীদের মধ্যে কেঁচো, কাঁকড়া, ধনেশ পাখি পাওয়া যায় না, বেজি, বাবুই, ভাম এগুলো সব দেখতে পাই। মাছরাঙা, বাঘ আমাদের এলাকায় দেখা যায় না, সুন্দরবন এলাকায় যেতে হবে বা চিড়িয়াখানায় যেতে হবে। ডাক পাখি দেখা যায়, গোসাপ আগে খুব দেখা যেত, এখন একটু কমে গেছে। ভোঁদর দেখতে পাই মাঝে মাঝে, চামচিকে দেখা যায়, বনরুই জানি না, গাংচিল দেখতে পাই না, বনমোরগ দেখতে পাই না, শকুন খুব অল্প, দেখাই যায় না, প্রায় দেখাই যায় না। কাঠঠোকরা দেখা যায়, বরলি মাছ দেখতে পাই না, ঘুঘু পাখি দেখা যায়, ন্যাদোস মাছ দেখতে পাই না। তাহলে তোমরা তোমাদের এলাকায় যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণীগুলোকে দেখতে পাও সেগুলো দাগ দেবে। এটা আমি আমার এলাকার ভিত্তিতে বললাম, ঠিক আছে? তাহলে আমি 17 পাতা পর্যন্ত করালাম এবং এখানেই আমাদের চ্যাপ্টার জীবজগৎ শেষ করে দিলাম, ঠিক আছে? তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং প্রত্যেকটা লাইনকে ভালো করে পড়ো, পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। এরপরে তোমাদের পড়া শেষ হলে ফার্স্ট ইউনিট টেস্টে যতদূর পরীক্ষা হবে সেই পড়াটা আমি শেষ করতে পারলে তোমাদের প্রশ্ন বিচিত্রার যে প্রশ্ন ফার্স্ট ইউনিট টেস্টের জন্য, সেই প্রশ্ন আমি তোমাদেরকে করাবো। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। আমি ঠিক সময় সময় তোমাদেরকে ভিডিও দিয়ে যাব। এর পরবর্তী আমি শুরু করব জীবজগৎ নিয়ে, জীবজগৎ না, জড়বস্তুর জগৎ। আমরা জীবজগৎ এতদিন পড়লাম, এবার জড়বস্তুর জগৎ নিয়ে ভিডিও করব। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে, আমার চ্যানেলের সঙ্গে থাকবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো এবং ভালো করে পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ।